বাবা, এই যে এই বাড়ি, এখানে থাকতে পারো, কোনো অসুবিধা হবে না। আগে এখানে একটা ছেলে থাকতো, হঠাৎ একদিন কোথায় যেন চলে গেল। চলে গেল মানে? মানে ভাড়া না দিতে পেরে পালিয়ে গিয়েছিল। ও আচ্ছা, তবে বাড়িটা একটু অদ্ভুত, খুব নিস্তব্ধ। তা ঠিক বলেছ বাবা, কিন্তু আমি তো আছি তোমার বাপের বয়সী, বাবা বলেই ডাকো না হয়। কোনো অসুবিধা হলে আমাকে বলবে। অসুবিধা হলেও কিছু করার নেই। এই গ্রামের পাশের গ্রামে একটা সরকারি স্কুলে চাকরি পেয়েছি। তা আমার বাড়ি সেই মাতব্বর, এত দূর থেকে তো আর আসা যাওয়া যাবে না। তাই ওই গ্রামে একটা বাড়ি খুঁজছিলাম, থাকার মতো কোনোটাই পেলাম না, তাই এই গ্রামের এখানে আসা। এখন এটা ভূতের বাড়ি হলেও কিছু করার নেই। না না, ভূতের বাড়ি হতে যাবে কেন? তোমার যেহেতু ভয় লাগছে, তাহলে আমি একজন পাহারাদার রেখে দেব। বলো কি করব? আপনি গ্রামের প্রধান, আপনি যা ভালো মনে করেন আমি তাই মেনে নেব। না, আমি একজন কেয়ারটেকার রেখে দিচ্ছি, বাড়িঘর সব পরিষ্কার করা, তোমার কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ, আপনি না থাকলে যে কি হতো। না না বাবা, আমি তো তোমার বাবার মতোই, এটা আমার দায়িত্ব। রঞ্জন এবার বাড়ির ভেতরে প্রবেশ করে, তারপর লাগেজ গুছিয়ে এবার সম্পূর্ণ বাড়িটা ঘুরে দেখে। বাড়িটা দোতলা হলেও সে একাই থাকবে এই বাড়িতে, ভাবলেই গা শিউরে ওঠে তার। ভাবা যায় একা একাই বাড়িতে কিভাবে থাকবো আমি? মরে গেলেও মনে হয় কেউ টের পাবে না। তবে গ্রামের প্রধান খুবই ভালো মানুষ, পাহারাদার রেখে দেবেন বলেছেন। একজন মানুষ বাড়ির আশেপাশে থাকলে হয়তো এত ভয় লাগবে না। যাই, গিয়ে বাকি জিনিসগুলো গুছিয়ে নি। বাড়ির বাইরের দরজায় ঠক ঠক শব্দ। রঞ্জন ঘরে বসে বই পড়ছিল, তখন দরজার কড়া নাড়ার শব্দে এগিয়ে যায় এবং দরজা খুলে দেয়। কে আপনি? আমি রশিদ, আমাকে ভৈরব সাহেব পাঠিয়েছেন। ও আচ্ছা, আসুন আসুন, ভিতরে আসুন। রশিদ কোনো কথার উত্তর না দিয়ে রঞ্জনের দিকে এক আজব দৃষ্টিতে তাকিয়ে থাকলো এবং বলল, চা বানিয়ে আনবো স্যার? আনেন, ভালোই হয়। এক কাপ আপনার জন্য বানিয়েন, চা খেতে খেতে দুজন একসাথে গল্প করবো, কেমন? রশিদ কিছু না বলেই হুড়হুড় করে চলে যায় রান্নাঘরের দিকে। রান্নাঘরে থালা বাসন রাখার শব্দ হচ্ছে, মনে হচ্ছে চা বানানোর কাজ শুরু হয়ে গেছে। এমন সময় রঞ্জনের কাছে একটা ফোন এলো। হ্যাঁ বলুন সন্দীপ সাহেব। আসলে কি করে যে বলি তোমাকে বাবা, আজকে তো নতুন কেয়ারটেকার আসার কথা ছিল। হ্যাঁ, উনি খুব ভালো। তিনি আজকে আসতে পারবেন না, তুমি ভয় পেও না, আমি সকাল সকাল তোমার বাড়ি চলে আসবো। রঞ্জন ফোন কানে বসে পড়ল, ভয়ে সে নড়তেও পারছে না। সন্দীপ এই দিকে হ্যালো হ্যালো করেই যাচ্ছে, কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। হঠাৎ রান্নাঘর থেকে কাচের গ্লাস পড়ার শব্দ এলো। কাপা পায়ে রঞ্জন সেদিকে এগোতে লাগলো, গিয়ে দেখল কাচের গ্লাসটি নিচে পড়ে আছে। ঘরে কেউ নেই, সামনের টেবিলে দুটি চায়ের কাপ রাখা, তবে একটি কাপে চায়ের বদলে রক্ত। তার সামনের দেওয়ালে রক্ত দিয়ে লেখা পালাও। রঞ্জন আর দাঁড়িয়ে থাকতে পারল না, জ্ঞান হারিয়ে ফেলল। চোখ খুলে দেখে সকাল হয়ে গেছে। সে উঠে বসল, পাশেই বসেছিল সন্দীপ আর আরেকজন মধ্যবয়স্ক লোক। উনি মনে হয় নতুন কেয়ারটেকার। কি হয়েছিল বাবা? রঞ্জন কাপা গলায় কাল রাতের সব ঘটনা খুলে বলল। আরে এমন কিছুই হয়নি, তুমি হয়তো ভয়ে স্বপ্ন দেখেছিলে। কাল ফোনে তোমার কোনো সাড়া না পেয়ে রাতে আমি মনিহার চন্দনকে নিয়ে চলে এসেছি। এসে দেখি তুমি বই পড়ছো, তারপর আমাদের দেখে তুমি সেই যে অজ্ঞান হলে, এই মাত্র হুঁশ ফিরল। রঞ্জন কিছুই বুঝতে পারছে না আসলে কি হচ্ছে তার সাথে। সে ধীরে ধীরে রান্নাঘরের দিকে হাঁটতে লাগলো। তার পেছন পেছন যায় সন্দীপ আর মণিহরও। রঞ্জন সেখানে গিয়ে দেখে এমন কিছুই নেই, দেয়ালেও কোনো লেখা নেই। তাহলে? কিন্তু আমি তো। আর কোনো কিন্তু নেই, দেখছই তো কিছু নেই। তুমি আর ভয় পেও না বাবা, তোমার যত্নের আর অভাব হবে না। এই যে মনিহর চন্দন,
এখানকার নতুন কেয়ারটেকার, সে সব দেখবে। আমি এখন উঠি তাহলে। আচ্ছা ঠিক আছে। এই বলে সন্দীপ চলে যায়, কিন্তু রঞ্জনের মনের ঘোর যেন কাটছেই না। রঞ্জন ঘরে বসে পত্রিকা পড়ছে। তখন মণিহর বাবু হাতে বাজারের ব্যাগ নিয়ে ঘরে ঢোকে। না, আমার কিছু লাগবে না, তুমি যাও। আচ্ছা, কিন্তু একটা কথা, কি? আমি যাওয়ার পর ঘর থেকে বের হবেন না, দরজাও খুলবেন না। কেন? না, এমনি আশেপাশে বিড়াল অনেক বেড়ে গেছে তো, তাই আর কি। ও আচ্ছা ঠিক আছে, আমি নিয়ম মেনে চলবো। আচ্ছা, আমি যাই তাহলে। এই বলে মণিহর বাজারে চলে যায়। কিছুক্ষণ পর রঞ্জন দরজার কড়া নাড়ার শব্দ পায়। বাইরে থেকে মণিহরের গলার আওয়াজ শোনা যায়। বাবু সাহেব, দরজা খুলুন। রঞ্জন দরজা খুলতে যায়, কিন্তু আজব ব্যাপার, সে দরজা খুলে কাউকেই দেখতে পেল না। রঞ্জনের চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে আসতে থাকে। ঘুমে তার দু চোখের পাতা ভার হয়ে গেল। নিজেকে সামলাতে না পেরে রঞ্জন মাটিতে লুটিয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর সে দেখে তার বাড়িটা কেমন যেন অদ্ভুত হয়ে গেছে। চারদিকে আলোয় ঝলমল করছে, যেন কোনো বিশেষ অতিথির জন্য ঘরটা সাজানো হয়েছে। চারপাশে এত মানুষ, এত আলো কি করে? অনেক মানুষের কোলাহল শোনা যাচ্ছে। মনে হয় আশেপাশের মানুষ তাকে দেখতেও পারছে না। এসব কি হচ্ছে? এই যে ভাই, শুনছেন? লোকটি রঞ্জনকে দেখতেই পেল না। সে এবার বাড়ির উঠোনে গিয়ে দেখে অনেকগুলো লোক জড়ো হয়ে বসে আছে। সামনে একটি আসনে একজন বয়স্ক লোক বসা। লম্বা চুল এবং বেশভূষা দেখে মনে হচ্ছে কোনো তান্ত্রিক। সাথে একজন লোক আছে, দেখে খুব চেনা চেনা মনে হচ্ছে। জড়ো হওয়া লোকগুলো একধারে বলেই যাচ্ছে, জয় ভৈরব বাবার জয়, জয় ভৈরব বাবার জয়। আর রঞ্জন সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এবার পাশের জোয়ান একটি লোক হাত তুলে সবাইকে ইশারায় থামতে বললে লোকগুলো থেমে যায়। এই থামো তোমরা, ভৈরব বাবা এবার সিদ্ধান্ত নিয়েছেন কি করতে হবে আমাদের। রঞ্জন এবার একটু ভালো করে দেখলে লোকটিকে দেখেই সে চমকে যায়। আরে এ তো সন্দীপ সাহেব, উনি এখানে কি করছেন? বাবা বলেছেন আমাদের শত্রু যে আমাদের অমর হতে দিচ্ছে না, তাকে আমরা বলি দিয়ে দেব। আপনারা কি সবাই রাজি? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই রাজি, তাকে মেরে ফেলো। কাকে মেরে ফেলার কথা বলছে তারা? মনে হচ্ছে গভীর কোনো রহস্য আছে। দেখি তো। আমরা আমাদের শত্রুকে চিরতরে শেষ করে দেব, তাহলে আমাদের অমর হওয়া কেউ আটকাতে পারবে না। এই মণিহর, তলোয়ারটা নিয়ে আসো, ওর গলা কেটে রক্ত রাখতে হবে যে। রঞ্জন এবার চোখ বড় বড় করে তাকিয়ে দেখে মণিহরও এখানে আছে। শুধু তফাৎটা হলো এখানে মণিহর ও সন্দীপ দুজনেই যুবক বয়সী। মণিহর তলোয়ার নিয়ে এসে সন্দীপের হাতে দেয়। সন্দীপ তলোয়ার হাতে নিয়ে একটু একটু করে একটি গাছের দিকে এগিয়ে যাচ্ছে। গাছের সাথে একজন লোককে বেঁধে রাখা হয়েছে, আর পাশে থাকা মানুষজন একাধারে তান্ত্রিকের জয় জয়কার করেই যাচ্ছে। রঞ্জন দেখল গাছে বাঁধা লোকটি রশিদ, কিন্তু সেও একটু জোয়ান। রশিদকে দেখে মনে হচ্ছে সে অজ্ঞান হয়ে আছে, আর সন্দীপ সেদিকে তলোয়ার নিয়ে যাচ্ছে তো যাচ্ছেই। পাশের লোকগুলো সেই ভৈরব বাবার জয়ধ্বনি দিতেই থাকে। থামো তোমরা, তোমরা তাকে মারতে চাইছো কেন? উপস্থিত সবাই থেমে গেল এবং রশিদও চোখ মেলে। সবাই ঘুরে তাকায় রঞ্জনের দিকে এবং জোরে জোরে হাসতে শুরু করে। শুধু রশিদ তার দিকে তাকিয়ে বলে, এই বাড়ি ছেড়ে চলে যান, পালান আপনি, আপনাকে মেরে ফেলবে এরা। এই গ্রামের সবাই খুনি, পালান আপনি, তাড়াতাড়ি পালান। রঞ্জন এক চিৎকার দিয়ে উঠে বসে। পাশে ছিল মণিহর, যার হাতে বাজারের ব্যাগ। মণিহর মনে হয় এতক্ষণ তাকে জাগানোর জন্য ডেকে যাচ্ছিল। বাবু সাহেব, হ্যাঁ হ্যাঁ, বলো।
এভাবে এখানে? ও ও কিছু না, হঠাৎ মাথাটা ঘুরে পড়ে গিয়েছিলাম। ও, তাহলে চা এনে দেবো? হ্যাঁ, আনো। রঞ্জন ঘরের ভেতর পায়চারি করছে আর ভাবছে এইসব কি হচ্ছে তার সাথে। এমন সময় তার মনে পড়ল তার বন্ধু সুরেশের কথা। সুরেশ এইসব বিষয়ে অনেক কিছু জানে। রঞ্জন তার সাহায্য নেবে চিন্তা করে। এই ভেবে সে তার বন্ধুকে ফোন দেয়। হ্যালো সুরেশ, আমাকে একটু সাহায্য কর ভাই, আমার বড়ই। আরে আগে বল, কেমন আছিস তুই? এত অস্থির হচ্ছিস কেন? রঞ্জন তার সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বলল। হায় হায়, বলিস কি? তাহলে তো মহা বিপদ। আমি তোর কাছে একটি বই পাঠাচ্ছি। আমি এখন অনেক দূরে আছি, চাইলেও যেতে পারছি না। তবে চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি আসবো। আপাতত তুই বইয়ের নিয়মগুলো মেনে চল। যা করবি একটু তাড়াতাড়ি কর বন্ধু। একদম অন্ধকার কক্ষ। সামনে শুধু একটি মোমবাতি জ্বলছে আর আশেপাশে ফুলের থালা, আগরবাতি ইত্যাদি। একা বসে আছে রঞ্জন। মনিহর ঘুমানোর পর সে সুরেশের দেওয়া বইটি থেকে মন্ত্র জপ করছে। অতৃপ্ত আত্মা হাজির হও, অতৃপ্ত আত্মা হাজির হও। হঠাৎ চারপাশে বাতাস বইতে লাগলো। রঞ্জনের সামনে হাজির হলো রশিদ। তুমি চলে যাও, এখানে কেউ জীবিত নয়। পালাও তুমি, নইলে তোমাকেও। কি? এখানে সবাই মৃত? তাহলে আমাকে বলো, আমি কিভাবে এসব বন্ধ করব? পারবে না তুমি, তুমি চলে যাও রঞ্জন। আর যদি আমি চলে যাই তবে কেউ না কেউ তো আবার মরবেই। ওরা খুবই শক্তিশালী আত্মা, মনোয়ার আর সন্দীপ, ওরা অনেক ভয়ঙ্কর। তুমি ওদের সাথে পারবে না। ঠিক 25 বছর কানেক আগে আমিও এসেছিলাম এখানে। এসেছিলাম না, আমাকে আনা হয়েছিল চালাকি করে। বলি দিতে চেয়েছিল ওই সন্দীপ আর মনোহর। তারা চেয়েছিল তাদের ওই জাদুকর ভৈরবকে মুক্ত করতে, কিন্তু আমি তাদের সফল হতে দিইনি। শেষে মনোহর সন্দীপ ওই ভৈরব তার অনুসারী, এমনকি আমাকেও মরতে হয়। কিন্তু আমাদের আত্মা এখনো আটকে আছে। ওরা সবাই তোমাকে এনেছে তোমাকে বলি দিয়ে ওই ভৈরবের আত্মাকে বাঁচাতে, কিন্তু আমি চাইছি তোমাকে বাঁচাতে। কোনোভাবে কি তোমাদের আত্মাকে যদি আমি মুক্ত করতে পারি? না, তুমি তোমার জীবন হারাতে পারো, এটা খুব কঠিন হবে। দয়া করে আমাকে বলো, কি করলে এখানে সবার আত্মা মুক্তি পাবে? এই বাড়ির মধ্যেই সবার আত্মাকে আটকে রাখা হয়েছে। বাড়িটাকে পুড়িয়ে দিলেই সবার আত্মা এই জগৎ থেকে মুক্ত পাবে। যা করার আজকেই করো। কাল অমাবস্যার রাতে ওরা তোমাকে বলি দেওয়ার ফাঁদ পেতেছে। যেভাবেই হোক আমাকে পারতেই হবে। কাল রাত তারা কিছু করার আগেই আমাকে বাড়িতে পুজো করতে হবে। পরদিন রঞ্জন কাউকে না জানিয়ে অনেকগুলো কেরোসিনের বোতল কিনে আনে আর তার ঘরে লুকিয়ে রাখে। এখন সে রাতের অপেক্ষায় আছে। রাতের বেলা রঞ্জন কেরোসিন ঢালতে থাকে প্রতিটা ঘরের মেঝেতে। মনোহরকে সে আগেই বাজারে কিছু একটা আনার অজুহাতে পাঠিয়ে দেয়। কেরোসিন ঢালা শেষে রঞ্জন বাড়ির বাইরে এসে দিয়াশালায় জ্বালিয়ে যখন তা ঘরে ছুঁড়ে দেবে, অদ্ভুতভাবে কেউ যেন তা ফু দিয়ে নিভিয়ে দেয়। কিন্তু সে তো কাউকে দেখছে না। কোথা থেকে যেন কান্নার কণ্ঠ ভেসে আসছে। সে তবুও বারবার আগুন জ্বালানোর চেষ্টা করছে। হঠাৎ করে বাতাস বইতে শুরু করে। আকাশে মেঘ ডাকছে। সর্বনাশ! যদি বৃষ্টি পড়ে তাহলে তো পুরো বাড়িটা পোড়ানো যাবে না। হ্যাঁ, এখন কি হবে? রঞ্জন, তুমি আগুন জ্বালাও, আমি ভেতরের সব আত্মাদের সামলে নেব। এই বলে রশিদের আত্মা চলে যায় ওই বাড়িতে। শোনা যায় ঘরের ভেতর থেকে চিৎকার আর চিৎকারের আওয়াজ। এবার সে আগুন জ্বালাতে গেলে পেছন থেকে মনোহর আর সন্দীপ চিৎকার দিয়ে ওঠে। না! রঞ্জন পেছনে তাকিয়ে দেখে সন্দীপ আর মনোহরকে। তবে এবার তাদের চোখ লাল। তবে মনে হচ্ছে তারা খুব ভয় পেয়ে আছে। না না রঞ্জন, এমন করো না। আমরা তোমাকে বলি দেব না। তুমি আগুন জ্বালিয়ে দিও না। বাঁচাও, 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 শরীরটা যেন জ্বলে যাচ্ছে। বাঁচাও। ওইদিকে আকাশে আরো বেশি মেঘ ডাকছে। মনে হয় বৃষ্টি পড়বে এখনই, কিন্তু এর আগেই সব পুড়ে ছারখার হয়ে গেল।
সবার আত্মা মনে হয় মুক্তি পেল। কিন্তু যাওয়ার আগে রশিদ বলে যায়, ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ। মুক্তি পেলাম সারা জীবনের জন্য। তুমি পেরেছ। এবার ঝরঝর করে বৃষ্টি পড়তে শুরু করে। এই বৃষ্টি যেন আনন্দের বৃষ্টি। এই বৃষ্টিও যেন দেখছে বহুদিনের আত্মার বিদায়।